তোর প্রেমে উন্মাদ আমি। পর্ব 4। রাইহা জুবের রিপ্টি। পুরো রাত নির্ঘুমে কাটল আরুর। ভোরের আজান কানে আসতেই রুমে ঢুকে অজু করে নামাজ আদায় করে নেয়। তারপর বিছানায় শুতেই ঘুমেরা এসে হানা দেয়। এই ঘুম ভাঙে সকাল 10টার পরে। আড়মোড়া ভেঙে ঘড়িতে সময় দেখতেই চোখ কপালে উঠে যায় আরুর। সকালের রান্না তো করা হয়নি। তাহলে সবাই কি খেয়েছে? আর মামুনি? সেও তো ডাকেনি। আরু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। বসার ঘরে এসে দেখে বসার ঘর ফাঁকা। আর টেবিলে খাবার সাজানো, পরোটা, ডিম ভাজি আর ডাল। আরু সন্ধ্যার রুমের দিকে গেল। সন্ধ্যা বসে আছে। আরু এগিয়ে গেল। সরি মামুনি, আসলে উঠতে পারিনি সকাল সকাল। তুমি রেঁধেছিলে সকালে? সন্ধ্যা আরুর দিকে তাকালো। না, ডাক্তার সাহেব হোটেল থেকে এনে দিয়ে গেছে। ইস, কেন যে সকালে ঘুমাতে গেলাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? কিছু হয়নি, রিল্যাক্স। খাবার খেয়েছো? না। চলো খাবে। আরু সন্ধ্যাকে ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আরু খাবার প্লেটে বেড়ে চেয়ার টেনে বসে বলল, মামুনি শোনো। বল। তোমার ছেলে ফোন দিয়েছিল? ভোরের দিকে দিয়েছিল ডাক্তার সাহেবের ফোনে। আরুর মন চুপসে গেল। সারা রাত সে অপেক্ষা করল আরাধ্যর ফোনের। অথচ তাকে একবারও ফোন করল না। কথা হয়েছে তোমার সাথে? ঠিক মতো পৌঁছেছে? আমার সাথে কথা হয়নি। আর ঠিক মতো পৌঁছায়ছে। চিন্তা করিস না। তোমার ছেলে তো আমায় ফোন দিল না মামুনি। রাগ করে মন খারাপ করে বলল আরু। সন্ধ্যা মাথায় হাত বুলিয়ে বলল, দিবে নি ফোন। মন খারাপ করিস না। আরু চুপচাপ খেয়ে প্লেট ধুয়ে সন্ধ্যাকে তার রুমে দিয়ে নিজের রুমে আসলো। বিছানা থেকে ফোন নিয়ে আরাধ্যর নম্বরে কল লাগালো। ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মন আরো খারাপ হয়ে গেল। কয়েকবার দিল ফোন, ফলাফল একই। আরু ফোন বিছানায় রেখে স্টাডি রুমে গেল। হরেক রকমের বই এই রুমে, বিশেষ করে বেশি বই মেডিকেল টাইপের। আরাধ্য আর আসার পরে আর কিছু বই আছে প্রবীণ লেখকদের। আরু সময় কাটানোর জন্য একটা বই নিয়ে সন্ধ্যার রুমে গেল। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যাকে নিয়ে সে বাগানে বসল। বাগানের সবজির গাছগুলোতে আজ ছোট ছোট সবজি দেখা যাচ্ছে, যেমন মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, লাউ গাছে লাউ। কয়েকদিন গেলেই বড় হয়ে যাবে। আরু বইটা পড়ে সন্ধ্যাকে শোনাতে লাগলো। সন্ধ্যা শুনল। এদিকে আরুষির স্কুলের ছুটির সময় হয়ে আসতেই ড্রাইভারকে বলল আরশিকে নিয়ে আসতে। ড্রাইভার চলে গেল আরশিকে আনতে। তবে আরশিকে একা আনেনি ড্রাইভার, সাথে এসেছে আয়ুষ। আরু আয়ুষকে দেখে ভ্রু কুচকালো। কিরে তুই এখানে? আয়ুষ বোকাসোকা মুখ করে বলল, কেন, ইউ ডিড নট হ্যাপি আমাকে দেখে? বিয়ে হয়ে যাওয়ার পর তো দেখছি আমায় ভুলেই গেছো তুমি। আমি তো ভুলিনি তোমায়, সেজন্য চলে এসেছি। নটাঙ্কি বাজ। আমাকে দেখতে এসেছিস নাকি আরশির জন্য এসেছিস আমি কি বুঝি না ভেবেছিস? বুঝেছ, ভালো কথা। এবার সেটিং করাই দাও তোমার ননদের সাথে। জীবনেও না। আমার এ জীবন তোমার ননদ ছাড়া যে বৃথা। তাতে আমাদের কি? আমি তো আমার ননদ তোর কাছে দিব না। আমি ওর বিয়ে সুন্দর এক ছেলের সাথে দিব। কেন, আমি কি সুন্দর না? কত মেয়ের ক্রাশ আমি জানো। জেনে লাভ নেই আমার। আরশি তোমার না। তুলে নিয়ে গিয়ে বিয়ে করব আরশিকে, আমার সাথে বিয়ে না দিলে দেখ ঝাঁটা দিয়ে পিটামু। পিটাও, তাতেও রাজি। পাবনার সিট একটা ব্যবস্থা করে রাখবো। যা ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আরু আয়ুষ আর আরশিকে খাবার দিল। দুজনে খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। রাতের দিকে আরু আবার ফোন দিল আরাধ্যকে। দুবার বেজেই কেটে গেল। তৃতীয়বার রিসিভ হলো। এতেই যেন দেহে প্রাণ ফিরে পেল আরু। ওপাশ থেকে আরাধ্য বলে উঠল, হ্যালো আরু। মনে হলো কত বছর পর মানুষটার গলার স্বর শুনল আরু। কিরে, শুনতে পারছিস? তো কথা বলছিস না কেন? আরু অভিমান জড়ানো কণ্ঠে বলল, ফোন দেননি কেন আমায়? বলিনি পৌঁছে ফোন দিতে? নেট সমস্যা করছিল রে। বাবাইকে তো ঠিকই ফোন করেছিলেন। তোকে ফোন দিয়েছিলাম, ঢুকছিল না। পরে বাবার ফোনে দিতেই ঢুকে গেল। বুঝেছি তো। কি বুঝেছিস? চিন্তায় রাখতে ভালো লাগে আমায়? ওমা, কেন? চিন্তা করছিলি নাকি আমায় নিয়ে? আরু থতমত খেয়ে বলল, করতেই পারি চিন্তা। কেন করবি চিন্তা? সেটা চিন্তাকেই জিজ্ঞেস করুন। এখন বলুন কি করছেন? কেবল ক্যাম্পে ফিরলাম। সারাদিন রোগী দেখে শরীর ক্লান্ত। খেয়েছেন? এসে খাইয়ে দিয়ে যা। হাত দিয়ে খাওয়ার মতন সময় ইচ্ছে করছে না নষ্ট করতে। খেয়ে নিন, ভালো লাগবে। সব ভালো লাগা বাসায় রেখে আসছি। সেখানে খাবারে আর কি ভালো লাগা থাকবে? মানে? আরাধ্য মুচকি হেসে বলল, মানে সিম্পল, বাবা মা বোনকে বাসায় রেখে আসছি। সেটাই বললাম। ওহ। মন খারাপ হলো আরুর। লোকটার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে আর লোকটা তাকে মিশি করছে না। রাতে কেমন ঘুমালি? নিশ্চয়ই নাক ডেকে সকাল 10টা অবধি।
আরু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছিলাম শান্তিতে সারা রাত। আমি ঠিক জানতাম। জেনে উপকৃত করলেন। কি করছিস? বসে আছি বেকনিতে। আজ তো জ্যোৎস্না নেই, সাথে প্রিয় মানুষও নেই। তাহলে বেকনিতে বসে কি করছিস? এমনি। মন খারাপ নাকি? থাকলেও তাতে আপনার কি? চেষ্টা করতাম ভালো করার। করুন তাহলে। গান শুনবি? শোনান। হিন্দি গান ওকে? মিনিং বুঝিস তো? আপনার কি আমাকে গাধা মনে হয় যে বুঝবো না? গাধাই তো তুই। গান শোনালে শোনান। তা না হলে আমি ফোন রাখলাম। আচ্ছা গিটারটা আগে নিয়ে আসি। গিটার? আপনার গিটার তো বাসায়। আরে সৌরভ নিয়ে এসেছে আসার সময়। ফোনে থাক। আরাধ্য গিটার চেয়ে আনলো সৌরভের থেকে, তারপর ক্যাম্পের বাহিরে চেয়ারে বসে গিটারে টুংটাং সুর তুলে গাইল। टैरन को मोहब्बत एम्बा से, फूलन को मोहब्बत शबनम से, जैसे दिल को मोहब्बत दिलबर से, हुमें ऐसे मोहब्बत है तुमसे, अब तुम भी कहो ना कुछ हमसे, सावन को मोहब्बत बादल से, आंखों को मोहब्बत काजल से, पैरों को मोहब्बत पायल से, हुमें ऐसे मोहब्बत है तुमसे, हुमें ऐसे मोहब्बत है तुमसे। শুনেছিস? আরু ঠোঁট কামড়ে চুপ থেকে বলল, হুম শুনেছি। কিছু বুঝলি? কিছুটা। কি বুঝলি? বুঝা আমাকে। এই তো ভালোবাসা বাসি। কারেক্ট। কার সাথে কার বলতো? দিলের সাথে দিলবার, পায়ের সাথে পায়েলের। আর কি? আপনার সাথে আমার? আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, উনার সাথে আমার। রাত অনেক হলো, যা ঘুমা। আরু রাগী কণ্ঠে বলল, অসভ্য একটা পুরুষ আপনি। আর তুই তো সভ্য নারী, তাই না? হ্যাঁ। স্বপ্নে। রাখলাম। ভালো কথা খেয়েছিস? হুমম। আমি তো খাইনি। তুই খাইছিস কেন? আপনি কে যে আপনার আগে আমার খাওয়া যাবে না? তোর একমাত্র জামাই আমি। জাস্ট নামের। কাজেরও চাচ্ছিস? অবশ্যই। ওকে। রাখছি। আচ্ছা ফোন দিয়েন কিন্তু। আমি কেন দিব? তুই দিবি। আমি দিলে তো পাই না আপনায়। এই যে পেলি। হঠাৎ মরীচিকার মতো পাই। এতেই সন্তুষ্ট থাকতে শিখো মেয়ে। বেশি গুরুত্ব দিলে পরে পায়ে ঠেলবে। মোটেও না। তাহলে কি মাথায় করে রাখবি? অবশ্যই। লাল পানি টানি খেয়েছিস নাকি আজ আরু? লাল পানি খেতে যাব কেন? না মানে এই যে আজ এভাবে কথা বলছিস। কিভাবে কথা বলছি? প্রেমিকার মতন। আমি তো প্রেমিকাই। জাস্ট প্রেমিক নেই, সেজন্য আপনায় বানাতে চাইছি। আপনি রাজি? জীবনেও না। তাহলে তেলের নদীতে ডুবে মরে যান। বিধবা হওয়ার এত ইচ্ছে? এমন জামাই থেকেই বা কি লাভ? এত লাভ লোকসান খুঁজিস কেন? জীবনে খুঁজতে হয় লাভ লোকসান। আচ্ছা পাগলি ঘুমা। আপনিও খেয়ে ঘুমান। আরু ফোন কেটে দিল। ভালো লাগছে এখন। কিছুক্ষণ বেকনিতে থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ভার্সিটি চলে আসে আরু। ক্লাসগুলো ঠিক মতন করে ক্লাস শেষে বের হতেই রনি ডেকে উঠল। আরু পেছনে তাকালো। রনি এগিয়ে এসে বলল, ভুলেই গেছিস আরু বিয়ের পর? না ঠিকমতো ভার্সিটি আসিস আর না গ্রুপে মেসেজ দিস। আরু স্মিত হেসে বলল, সংসার নিয়ে ব্যস্ত থাকি রে। বাব্বাহ, বিয়ে করবি না বলে এখন সেই সংসার নিয়েই ব্যস্ত। ভীষণ চেঞ্জ এসেছে তোর মধ্যে। তোর বিয়ে হোক, তখন তোর ভেতরও চেঞ্জ আসবে। আচ্ছা চল আজ কোনো ক্যাফেতে বসা যাক। সাইফা, সাবু, মিনাল সবাই যাবে। সময় হবে? আচ্ছা চল। আরুরা সবাই মিলে ক্যাফেতে আসে। যে যার মতন গল্প করছে। আরু চুপচাপ শুনল। কফি অর্ডার দেওয়ায় কফি চলে আসায় আরু কফি খেয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই দেখল আরাধ্য অনলাইনে। আরু মেসেজ দিল, কি ব্যাপার অনলাইনে যে? মেসেজ ডেলিভারি হলো কিন্তু সিন হলো না। মিনিট পাঁচেক পর দেখালো অ্যাক্টিভ 7 মিনিটস এগো। আরু বুঝল মহাশয় লাইনে নেই। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। বাসায় আসতেই নতুন 3টে মুখের দেখা পেল আরু। বসার ঘরে বসে আছে একজন মহিলা ও একজন পুরুষ আর একটা ছেলে। আয়ুষের থেকে অনেকটা বড়ই হবে। মহিলাটার স্বামী আর ছেলে বোধ হয় উনারা। আরুকে সন্ধ্যা দেখামাত্রই টেনে নিয়ে বলল, শরীফা ও হচ্ছে আরু কণার মেয়ে আর আমাদের আরাধ্যর বউ। শরীফা আরুকে আপাদমস্তক পরখ করল। মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট থাকতে দেখে গেছে। বাহিরে দেশে থাকে, সেজন্য বিয়েতে আসতে পারেনি। আরুকে দেখেই ব্যাগ থেকে একটা জুয়েলারির বক্স বের করে সেটা আরু হাতে তুলে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশা আল্লাহ, ভীষণ সুখী হও। রাত ভাইয়ার মেয়েটা কি মিষ্টি দেখতে হয়েছে। আরাফাত তো সায় মিলিয়ে বলল, আসলেই। সেই ছোট্ট থাকতে দেখে গেছি। চোখের সামনে দিয়ে চলে গেলেও চিনতে পারতাম না কেউ না বললে। তা আরাধ্য আসার কোথায়? সন্ধ্যা জবাব দিল, ডাক্তার সাহেব আসতেছে। আর আরাধ্য তো এখানে নেই। চট্টগ্রাম গেছে। ও ছেলেকেও ডক্টর বানিয়েছ বুঝি? হ্যাঁ, আপনার বন্ধু বানালো। আমাদের কুনালকে তো ডক্টরের লাইনে পড়াতেই পারলাম না। ব্যাটা আমার কমার্স নিয়ে পড়ছে। ব্যাংকার হবে।
কিসে পড়ে? এবার 10-এ পড়ে। বেশ ভালো স্টুডেন্ট কিন্তু কুনাল। মাশা আল্লাহ, আমাদের কণার ছেলেটা একদম পড়াশোনা করতে চায় না। একবার দেখা হয়ে নিক জাস্ট আপনার সাথে, দেখবেন আয়ুষ কি জিনিস। আপনার মাথা আউলে যাবে তার কথা শুনলে। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হচ্ছে। আরও কিছুক্ষণ বসে রুমে চলে আসলো। কুনাল ছেলেটা আয়ুষের থেকে বছর 3-4-এর বড় হবে। বেশ হ্যান্ডসাম এই বয়সেই। কেমন চুপচাপ অ্যাটিটিউড নিয়ে বসেছিল। কোনো কথা বলল না। আনিজি বোধ করছিল বোধ হয়। প্রথমবার দেশে ফিরেছে। অচেনা সব সেজন্য বোধ হয়। আরাফাত দেশে আসার দুদিন পর রাতদের বাসায় আসলো। রাত আরাফাতের আসার কথা শুনে অফিস থেকে আগেই চলে এসেছে। বসার ঘরে আসার আরাফাত রাত মিলে গল্প জুড়ে দিয়েছে। কুনাল রাতদের বাড়ির বাগানে বসে আছে দোলনায়। আয়ুষ সবেই স্কুল থেকে এসেছে। বাগান পার হতেই অচেনা এক ছেলেকে বাগানে বসে থাকতে এগিয়ে আসলো। আপাদমস্তক পরখ করল কুনালকে। তারপর বলে উঠল, হু আর ইউ মিস্টার? হোয়াট আর ডুইং মাই বাড়ির বাগানে? কুনাল আচমকা এমন ইংরেজি শুনে ভ্রু কুঁচকে ফেলল। ঘাড় ফিরিয়ে আয়ুষকে দেখে বলল, এই কে তুমি? আয়ুষ কোমরে দুহাত গুজে বলল, আমি কে মানে আমার বাড়ি আমার বাগানে বসে বলছো আমি কে? তুমি কে সেটা বলো। কুনাল হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি কুনাল। তোমার নাম কি? আয়ুষ হ্যান্ডশেক করল না। দুহাত বুকে গুজে বলল, মাই নেম আয়ুষ আহমেদ। তোমায় আমি চিনি না। আমিও চিনি না তোমায়। তাহলে আমাদের বাসায় কার সাথে এসেছো? বাবা মায়ের সাথে। আয়ুষ ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে চলে আসলো। বসার ঘরে এক অপরিচিত মুখ দেখে এগিয়ে এসে বাবার পাশে বসে ফিসফিস করে বলল, ওটা কে বাবা? রাত আয়ুষকে আরাফাতের সাথে পরিচয় করিয়ে দিল। আরাফাত ভাই, এই হচ্ছে আমার হতচ্ছাড়া ছেলে আয়ুষ। আর আয়ুষ, উনি হচ্ছে তোমার আঙ্কেল লাগে। আরাফাত হাত বাড়িয়ে কাছে ডাকলো আয়ুষকে। আয়ুষ কাঁধ থেকে ব্যাগ খুলে আরাফাতের কাছে গেল। আরাফাত আয়ুষের মাথার চুল নেড়ে বলল, কেমন আছো চ্যাম্প? আয়ুষ মৃদু হেসে বলল, এই তো আঙ্কেল, সিঙ্গেল লাইফ যেমন চলে তেমনটাই আছি। আরাফাত ভ্রু কুঁচকে ফেলল। মানে? মানে? রাত আয়ুষকে থামিয়ে দিয়ে বলল, ওর কথা বাদ দাও ভাই। মেন্টাল তার ছিঁড়া। আয়ুষ যা ফ্রেশ হ গিয়ে রুমে। আয়ুষ বাবাকে মুখ ভেঙিয়ে চলে আসলো ঘরে। সন্ধ্যার পর সবাইকে খেতে দেওয়া হলো। আয়ুষ খাচ্ছে আর কুনালকে দেখছে। হঠাৎ কি মনে হলো আয়ুষ বলে উঠল, এই ছেলে, তুমি কিসে পড়ো? রাত চমকালো। এই তুই কাকে এই ছেলে বলছিস? কেন ওই ছেলেটাকে? আঙ্কেলের পাশে বসেছে। থাপড়ে গাল লাল করে দিব। তোর থেকে বয়সে বড়। ভাইয়া বল। ওকে। ভাইয়া তুমি কিসে পড়? কুনাল জবাব দিল, 10-এ পড়ি। খুব বিলিপ। না, খুব ব্রিলিয়ান্ট তুমি। আরশির মতন। হু ইজ আরশি? মাই লাভ। রাত বিষম খেলো। আরাফাত পানির গ্লাস এগিয়ে দিল। রাত হকহক করে পানিটা খেয়ে নিল। আরাফাত অবাক চোখে আয়ুষকে পরখ করল। এজন্য বুঝি সবাই এত গুণগান করছিল আয়ুষের? ছেলেটা তো পুরাই। আজ রাত আরাফাতরা রাতদের বাসায় থাকবে। সে হিসেবে কুনালকে রাতে থাকতে বলা হলো আয়ুষের রুমে। আয়ুষ তো কুনাল রুমে আসার পর থেকেই পড়ার চেয়ে বারবার আর চোখে দেখছে। কুনাল লক্ষ্য করল সেটা। বিছানায় বসে বলল, কিছু বলতে চাও? আয়ুষ মাথা নেড়ে বলল, না। আচ্ছা, একটা কথা বলো। বলো, কি জানতে চাও? আরশিকে? ওমা, চিনো না তাকে? না। আমার হবু বউ। আশার চাচ্চুর মেয়ে। দেখনি? না। খুব ব্রিলিয়ান্ট। জীবনে ফেল করেনি কোনো সাবজেক্টে। তুমি কি ব্রিলিয়ান্ট না? না। আমি তো ব্যাকবেঞ্চার স্টুডেন্ট। 3-4 সাবজেক্টে ফেল করি। ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখান থেকে এসেছো। না। আমরা দেশে চলে এসেছি একেবারে। তোমায় আমি আরশির সাথে দেখা করাবো। ওকে? জানো আরশি আমাকে পছন্দই করতে চায় না। কেন? আই ডোন্ট নো। শি নেভার টলক টু মি। এভরি টাইম শি ইগনোর মি। মাই হার্ট অলওয়েজ ব্রোকেন হয়। ব্যাস থামো। তুমি ইংরেজি বলতে জানো না? কে বলেছে জানি না? এই যে আই টলক টু ইংরেজি ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ। হতে পারে। তাতে আমার কি? এজন্যই বুঝি ফেল করো এক্সামে। আমাদের ওখানে তোমার থেকে পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়ে গড়গড় করে ইংরেজি বলে। তোমাদের ওটা আমেরিকা। আর আমাদের এটা বাংলাদেশ। সো ডিফারেন্ট তো থাকবেই। তুমি আমার ফ্রেন্ড হবে? কেন নয়? অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প লাগবে আমায় বলবে। আমি করে দিব। ধুর, পড়াশোনায় হেল্প নিয়ে আমি কি করব? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে। মানে? মানেটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কিভাবে কি করলে আরশি আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। ভীষণ ভালোবাসো বুঝি? ভীষণ মানে ভীষণ। খুব সুন্দরী নাকি তোমার আরশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আরশি আমার কাছে। দেখতে হচ্ছে তো তাহলে তোমার আরশিকে। বোনের নজরে দেখো কিন্তু। অবশ্যই। তা পড়তে থাকো।
আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো। আর পরে কি করব? মশারিটা টানাও না। আমি ওয়াশরুম থেকে আসতেছি। কুনাল মশারি না টানিয়েই ঘুমিয়ে পড়ল। তার এসব মশারি টানানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে কুনালকে ইচ্ছে মতন বকে নিল। তার ঘরে তার বিছানায় ঘুমাচ্ছে দেখো কেমন রাজপুত্রের মতন। আয়ুষও মশারি টানালো না। মাঝখানে কোলবালিশ দিল। পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকল। একটা রিলসে আয়ুষের চোখ আটকালো। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে আর ছেলেটা মতো খেয়ে সেই বিয়ে বাড়ির সামনে বসে আছে। আর গান গাইছে ও মাইয়ারে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট করে মেসেজ লিখল, ব্রো আমার ফিউচার। পরের দিন কুনালরা চলে গেল কুনালের দাদি বাড়ি। আরুর এক্সাম ঘনিয়ে এসেছে সেজন্য এখন বেশিরভাগ সময়ই বই নিয়ে পড়তে থাকে। সন্ধ্যা সুস্থ হওয়ায় এখন রান্না বান্না সন্ধ্যায় সামলায়। আরু অ্যাকাউন্টিং এর ম্যাথ করছিল। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে উঠে। আরু তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরুর মুখে হাসি ফোটে। তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্যর অস্থির মন যেন শান্ত হলো আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কি করছিস? এই তো পড়াশোনা করছি। আপনি? ক্যাম্পে আছি। ওহ আচ্ছা। কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন এমনি ফোন দেওয়া যায় না নাকি? না তেমনটা না। আসলে অপেক্ষায় ছিলাম আপনার ফোনের। অপেক্ষায় ছিলি কেন? জানি না। জেনে জানা। কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো। জিজ্ঞেস করেছিলাম। কি বলল? বলল উত্তর তারও জানা নেই। আমার ভালো লাগছে না রে এখানে। ওমা কেন? জানি না। আরু স্মিত হেসে বলল, জেনে জানান। আরাধ্য মুচকি হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? পাখির মতন দুটো ডানা থাকলে ভালো হতো। কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আরাধ্য বিরক্ত হয়ে বলল, আমার এক্সদের কাছে শালি। আই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো বেশি হাঁটাহাঁটি করলে দৌড়ালে বেশি খেলে। মরে যা তুই আরু। আমার সামনে থাকলে তোকে এখন ছাদ থেকে আমি ফেলে দিতাম। ওমা কেন? মনের সুখে। শুনলাম আরাফাত আঙ্কেল এসেছে। হ্যাঁ। ধুর ভালো লাগছে না। কচু গাছের সাথে ফাঁসি নেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব। কলা গাছও কি নেই? না। আহারে। হাসি পাচ্ছে তোর? মোটেও না। কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর। সেই উছিলায় চলে আসি। বকবক করার সময় নেই মশাই। পরীক্ষা কাল পড়তে হবে। পড়াশোনা করে কোন রাজ্য উদ্ধার করবি তুই? আপনার মনের রাজ্য হয়েছে? তালা মারা এই রাজ্য হু। চাবি নাই। চাবি লাগে না খুলতে। তাহলে কি লাগে? মনের মিল থাকলেই খুলে যায়। মনের মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্র্যান্ড আর তুই তো গুলিস্তান। আরু দাঁত কিরমির করতে করতে বলল, শাট আপ। ফোন রাখেন বেয়াদব। তুই বেয়াদব তোর ভাই বেয়াদব। আয়ুষকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠাইছে। তো? কিসের রিলস জানিস? কিসের? ছ্যাঁকা খাওয়ার রিলস। তোরে পাঠাচ্ছি দেখ। মাথা তো ওর এক্কেবারে গেছে। এখন আমার মাথাটাও খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস আইকালা বাস আমায় ধরায় দিবে তোর ভাই। দিলে দিবে ধরিয়ে। সমস্যা কি? তোর ভাইরে সময় থাকতে বোঝা আরু। আরুষির সাথে কিন্তু ওর কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিটার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকমের একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবুন। যা নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আরশিকে বাবা আয়ুষের হাতে তুলে দিবে না। মিলিয়ে রাখিস। সে তার মেয়েকে নিয়ে ভীষণ পজেসিভ। আয়ুষ তো ভালোবাসে আরশিকে। জানি না তোর ভাইয়ের ভালোবাসা এটা নাকি পাগলামি। তবে ভবিষ্যতে প্রস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিউর ছেলের প্রয়োজন। আয়ুষের ভেতর এসবের কোনো ছিটেফোঁটা নেই। রাখছি এখন। পারলে বোঝা ভাইকে। 15 দিন পর আরাধ্য ঢাকায় ফিরল। আরাফাতদের সাথে দেখা হয়নি। তারা তাদের বাসায় চলে গেছে, বিছানায় পা দুলিয়ে বসে আছে আরু। আয়ুষ লাগেজ থেকে জামাকাপড় বের করে সব আলমারিতে সাজাচ্ছে আর চোখে আরুকে দেখছে। এসে থেকেই বাঁকা চোখে বারবার দেখে চলছে। আরাধ্য জামাকাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে আরুর সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত গুজে বলল, সমস্যা কি তোর এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? আপনার রূপ চুইয়ে পড়ছে। সেজন্য দেখছি। আচ্ছা আপনি জানেন আমাদের বিয়ের কত দিন হয়েছে? কেন জানবো না? বলুন তো। 2 মাস 20 দিন। তো আপনার কি উচিত না আমায় হানিমুনে নিয়ে যাওয়ার? হানিমুনে গিয়ে তুই কি করবি? আরু অন্য দিকে তাকিয়ে বলল, আপনি কি কচি খোকা? জানেন না হানিমুনে কি হয়? সব জানি হানিমুনে কি হয়।
কি দরকার টাকা খরচ করে দূরে গিয়ে করার? আমার রুম আছে, বিছানা আছে, রুমের দরজা আছে, উপরে ছাদও আছে। একদম নিরাপদ, পারফেক্ট। টাকাও বাঁচবে, সাথে যাওয়া আসার সময়ও। আরু রাগী চোখে তাকালো আরাধ্যর দিকে। একটু তো রোমান্টিক হন। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি রোমান্টিক নই, আমার মতন রোমান্টিক জামাই পাবি আর কোথাও খুঁজে? সরেন চোখের সামনে থেকে। চল বাহিরে যাই। কেন? একটু হাঁটাহাঁটি করি। দেখ বাহিরে কেমন শীতল বাতাস বইছে। ফুচকা খাওয়াবেন? রাস্তায় ড্রেনে থাকা আবর্জনাও খাওয়াবো চাইলে। চল। এই অবস্থায়? তাহলে কি ব্রাইড সেজে বের হতে চাচ্ছিস? সোজা কথা সোজা ভাবে বলতে পারেন না? কথা কম বলে চল। আরাধ্য আরুকে নিয়ে বের হলো রুম থেকে। সদর দরজা পার হতেই সন্ধ্যা পেছনে থেকে ডেকে বলল, কোথাও যাচ্ছিস নাকি? আরাধ্য পেছনে ফিরে বলল, হ্যাঁ মা। কোথায়? হাঁটতে বের হচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস। রাস্তায় আজকাল যা হচ্ছে। আচ্ছা টেনশন করো না, তাড়াতাড়ি ফিরব। আরাধ্য গিয়ে গাড়িতে বসলে। আরু আরাধ্যকে গাড়িতে বসতে দেখে বলল, আরে গাড়িতে বসলেন কেন? তাহলে কিসে বসবো, প্লেনে? আপনি যে বললেন হাঁটতে বের হবেন, তাহলে না হেঁটে কেন গাড়িতে বসলেন? আরে ধুর, ওটা তো কথার কথা বলেছি। আয় তো বসো। আরু গাড়িতে বসতেই আরাধ্য আরুকে নিয়ে সোজা মলের সামনে চলে আসলো। আরু আচমকা আরাধ্যকে মলের সামনে এনে গাড়ি থামাতে দেখে জিজ্ঞেস করল, এই এখানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থেকে বের হতে হতে বলল, আরে বের তো হ আগে। আরু বের হতেই আরাধ্য আরুকে নিয়ে জামাকাপড়ের দোকানে ঢুকল। তারপর আরুকে উদ্দেশ্য করে বলল, পছন্দ করে শাড়ি, 3 পিস যা লাগে নে। আরু ভ্রু কুঁচকে বলল, এসব কেন নিব? আশ্চর্য, আমি বলছি বলে নিবি। ফর হয়। সামনে বিয়ে আছে। কার? সুমির। কবে? নেক্সট উইক। তাড়াতাড়ি নে। আমার জন্যও তো কিনতে হবে। আপনি দেন পছন্দ করে। আমার চয়েস ভালো না? তার মানে বলছিস আমার চয়েস ভালো? ওকে। এই বেগুনিটা দেখ। কেমন? ভালোই। আচ্ছা এটা প্যাক করে দিন। আর আরু গায়ে হলুদের জন্য কি নিবি, শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা নেই? নে। ভাই গায়ে হলুদের জন্য লেহেঙ্গা বের করুন তো। দোকানদার লেহেঙ্গা বের করলো কয়েকটা। তার ভেতর থেকে মাস্টার্ড কালারের লেহেঙ্গা পছন্দ হলো আরুর। আরুর জুতা, ড্রেস সব কিনে আরাধ্য ছেলেদের জামাকাপড়ের দোকানে আসলো। আরাধ্য বুঝতে পারছে না কি কিনবে। তাই আরুকে বলল, তোরে তো আমি পছন্দ করে দিলাম। এবার তুই আমাকে পছন্দ করে দে। কি নিব? আরু দোকানদারকে বলল, ভাই লুঙ্গি আছে? আরাধ্য ভ্রু কুচকালো। আরুর বাহু টেনে বলল, লুঙ্গি দিয়ে কি হবে? লুঙ্গি পরবেন? আরাধ্য দাঁতে দাঁত চেপে বলল, থাপড়িয়ে তোর দাঁতও আমি ফেলে দিব আরু। বে আদব বেডি। শর্ট তোর পছন্দ করে দিতে হবে না। এ ভাই আপনি কিছু পাঞ্জাবি দেখান। দোকানদার পাঞ্জাবি বের করল। আরাধ্য সাদা আর নেভি ব্লু কালারের পাঞ্জাবি কিনে নিল। তারপর বের হলো মল থেকে। পাশে চটপটি ফুচকার দোকান দেখে আরু বলল, খাওয়াবেন না? কি খাওয়াবো? আরু হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই যে ওগুলো। আরাধ্য আরুর হাত ধরে নিয়ে গেল। ফুচকাওয়ালাকে বলল, মামা 1 প্লেট দেন তো। 1 প্লেট কেন? আপনি খাবেন না? তোর মতন আনহেলদি খাবার আমি খাই না। ডক্টর মানুষ আমি। তাতে কি? ডক্টরদের এসব খাওয়া মানা নাকি? চুপচাপ খা। এই মামা ঝাল বেশি দিবেন। একদম কড়া। ফুচকাওয়ালা শুকনা মরিচের সাথে কাঁচা মরিচও দিল। আরু খাওয়া শুরু করল। 5টা খাওয়ার পর আরু নাকের জল চোখের জল এক হলো। হা হু করল ঝালে। তবুও খাচ্ছে। আরাধ্য একবার বলল, কি হচ্ছে কি আরু? ঝালে তো চোখ লাল হয়ে গেছে। পানি এনে দিব? আরু কোনো রকমে বলল, না, আমি ঠিক আছি। আরাধ্য হাত থেকে ফুচকার প্লেট থেকে রেখে আরুকে টেনে পানির দোকানে নিয়ে গিয়ে পানি খাইয়ে দিল। মানছি ঝাল খেতে পারিস। তাই বলে রাস্তাঘাটে এভাবে কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে খাবি? চল তো বাসায় চল। আরুকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। বাসায় আসতেই দেখল আরাফাত আর তার ছেলে কুনাল এসেছে। আরাধ্য তাদের সাথে কথা বলল। আরাধ্যকে দেখতেই এসেছে তারা। আরশি ডাইনিং এ বসে আছে। সন্ধ্যা খাবার খাইয়ে দিচ্ছে। কুনাল একবার আরশির দিকে তাকালো। কিউট মেয়ে। আশার বাসায় আসতেই আরাফাত আর একটু কথাবার্তা বলে চলে যায়। রাতের দিকে কণা বসেছিল রুমে। আচমকা তার বাবার ফোন আছে। ফোন করে জানালো শরীর তার আজকাল অনেক খারাপ। মেয়েটা যেন একটু এসে তার কাছে থাকে। রাত ফিরলে কণা কথাটা বলল। রাত সব শুনে বলল, আগেই বলেছিলাম বাবাকে এখানে থাকতে। একটা লোক না ঠিক মতো খাচ্ছে আর না ঠিক মতো নিজের যত্ন নিচ্ছে। তুমি আর আয়ুষ যাও, কয়েকটা দিন থেকে বাবাকে নিয়ে আসো। আব্বা আসবে বলে তোমার মনে হয়? আগেই তো আসেনি। মেয়ের বাসায় এসে থাকবে, এটা যেন তার কাছে লজ্জার বিষয়। কিসের মেয়ের জামাই? আমি তার ছেলে বলেছি না? আচ্ছা আমিও যাব।
বাবাকে বুঝিয়ে নিয়ে আসব। এখানে থাকলে ভালো থাকবে, তুমিও দুশ্চিন্তা মুক্ত হবে। কণা এসে রাতকে জড়িয়ে ধরল, কানের লতিতে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড রাত। আমার চেয়েও বেস্ট হাজবেন্ড এই পৃথিবীতে আছে সোনা। তাতে আমার কি, আমার কাছে তো তুমিই বেস্ট। ওকে মাই লাভলি ওয়াইফ। আয়ুষ কোথায়? কোথায় আবার নিজের রুমে। আমি কিছু ভেবেছি ওকে নিয়ে। কি? ভাবছি বাহিরে পাঠিয়ে দিব। এই কি বলছো? আমি থাকবো কি করে আয়ুষকে ছেড়ে? ছেলেকে তো মানুষ করতে হবে। কেন, ও কি গরু নাকি? গরুর চেয়ে কম কিছু তো না। সারাদিন রাত আরশি আরশি করে নাম জপে। বড় হলে ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে। আরো বেশি বিগড়ে যাবে। গেলে যাবে। আরশিকে এনে দিব। আমার ভাইয়ের খেয়ে দে তো কাজ নেই এমন এক ছেলের কাছে তার মেয়ে দিবে। বাদ দাও এসব। এই বছরটাই দেখব। তারপরও যদি দেখি ওর কোনো উন্নতি হচ্ছে না তাহলে সোজা বাহিরে পাচার করে দিব। ওখানেই থাকবে। পরের দিন রাত কণা আয়ুষ রাজশাহী আসলো। কণার বাবার হার্টে সমস্যা। বাসায় মেড সব কাজ করে দিলেও তিনি টাইম টু টাইম কিছু খাবেন না। একা মানুষ সারাদিন রুমেই পড়ে থাকে। রিটায়ার করেছে বছর 1 হলো। রিটায়ার হওয়ার পর পেনশন পান ব্যাংক থেকে। সেটা দিয়েই চলেন। কণা বাবার বাড়িতে এসে বাবার সাথে কথা বলল। কিছু সময় অতিবাহিত করে বাবার পছন্দের সব রান্না করল। তারপর নিজের হাতে বাবাকে খাইয়ে দিল। খাওয়ার শেষে রাত কণার বাবার হাতখানা ধরে বলল, আমাকে ছেলে হিসেবে কি মেনে নিতে পারেননি বাবা? কণার বাবা সাথে সাথে বলে উঠল, এ কথা কেন বলছো বাবা? তুমি তো আমার ছেলের মতোই। ছেলের মতন কিন্তু ছেলে বোধ হয় হতে পারিনি তাই না? কেন বাবা, কি হয়েছে? যদি ছেলে মানতেন তাহলে ছেলের কথাটা রাখতেন। আপনাকে বলেছি আমাদের সাথে থাকতে। আপনি কেন থাকছেন না? এটা হয় না বাপ। লোকে কি বলবে? লোকের ধার কবেই বা আমি ধরেছি। লোকেরটা তো আমি খাই না। আপনি এবার আমাদের সাথে ফিরবেন। আরুর বিয়েতে আসতে অবধি পারলেন না। কিন্তু, কোনো কিন্তু নয় নানু ভাই। আমার ওখানে খেলার কেউ নেই। তুমি চলো। তুমি আমি ঘুরবো, ছাদে খেলবো। চাচ্চুর বাসায় যাব। আরুষির সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা দাদু ভাই, যাব। আয়ুষ জড়িয়ে ধরল নানাকে, রাতটা সে নানার সাথে ঘুমালো। নানা তার অনেক গল্প বলেছে রাতে। দুদিন থাকলো তারা রাজশাহী, তারপর চলে আসলো ঢাকা কণা তার বাবাকে সাথে নিয়ে। আরু নানা আসার কথা জেনে এসে দেখা করে গেছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, সেজন্য বেশিক্ষণ থাকলো না। বাড়ি ফিরে লেহেঙ্গাটা পরে সেজে নিল। হালকা মেকআপ করল। চুল গিলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে মাঝখানে সিথি করে টিকলি পরল। কানে দুল নিল আর গলায় একটা হার পরে নিল। 2 হাত ভর্তি চুড়ি পরে নি। শুধু 3 করে মোটা চুড়ি পরেছে। আয়নায় একবার দেখে নিল। জোশ লাগছে তাকে। আরাধ্য রেডি হয়ে বসে আছে আধ ঘন্টা আগেই। ছেলেরা তো 5 মিনিটেই রেডি হয়ে যায়। আরাধ্য রুমে আসলো। দরজায় শব্দ করে বলল, ম্যাডাম আপনার হয়েছে? গায়ে হলুদে আমরা যাচ্ছি। হলুদটা কিন্তু আপনার নয় ম্যাডাম। তাই এত না সেজে চলুন। কথাটা বলেই মাথা উঁচু করে আরুর দিকে তাকাতেই আরাধ্যর হার্ট বোধ হয় কিছুক্ষণ কার্যক্রম করা বন্ধ করে দিল। মাস্টার্ড কালারের লেহেঙ্গায় জাস্ট ওয়াও লাগছে, কানে শুধু একটা ফুলের অভাব। আরু আরাধ্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় বলে উঠল, কেমন লাগছে আমায়? সুন্দর তাই না? আরাধ্যর হুঁশ ফিরে মুখ বেঁকিয়ে বলে, গতকাল রাতে এজন্য নাইট ক্রিম ইউজ করছিলি তাই না? এজন্য মুখ এত গ্লো করছে। আশ্চর্য, নাইট ক্রিমকে কেন টানছেন? আমি কি এখনো ওটা মেখে আছে নাকি? একটু প্রশংসা করুন আমার। করলাম তো। কখন করলেন? ওই যে বললাম চেহারা গ্লো করছে। এবার চল। সরেন, যাব না। এটা কোনো প্রশংসা হলো? আপনি তো রীতিমতো আমায় ঠেস মেরেছেন। আচ্ছা চল রে, অনেক সুন্দর লাগছে তোকে। আরু আয়নায় নিজেকে দেখে বলল, আসলেই? হুমম। তাহলে যাওয়াই যায়। চলুন। আরাধ্য আরশিকে আনতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো না বলে নিয়ে আসেনি আর। সন্ধ্যাও বারণ করেছে, শরীরে জ্বর আরশির। আরাধ্য গাড়িটা নিয়ে আগে একটা ফুলের দোকানে আসে। আরু ভ্রু কুচকায়, অবাক হয়ে বলে, গায়ে হলুদে ফুল ফুল টুল কম পড়েছে নাকি ও বাড়িতে? তোর মাথা কম পড়েছে। চুপ থাক দেখি। হলুদ গোলাপ আনবে নাকি সাদা নাকি লাল? কিসের জন্য? পছন্দ মতন একটা বল তো বলদ। হলুদ আনেন। আরাধ্য ফুলের দোকানে গিয়ে হলুদ কালারের একটা গোলাপ কিনে আনলো। গাড়িতে এসে আরুকে নিজের দিকে তাকাতে বলল, আরু তাকালো। আরাধ্য যত্ন সহকারে ফুলটা কানে গুজে দিয়ে বলল, নাও পারফেক্ট। ফুলের সাথে আরেক ফুল। আরু লজ্জা পেল। সেটা দেখে আরাধ্য বলল, ওপস সরি মিস্টেক। কাটার সাথে তার হলুদ গোলাপ ফুল। সুমিদের বাসায় এসেছে ঘন্টা 2 হবে আরাধ্য আর আরু। আরু চেয়ারে বসে আছে, সুমি এখনো পার্লারে। আরাধ্য আরুর পাশে বসেই ফোন স্ক্রোল করছে। আরু চারিপাশ দেখছে।
দূরে গেটের দিকে তাকাতেই আরু দেখল সৌরভ মাথার চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। চোখাচোখি হলো আরু সৌরভের। আরু কানে হেডফোন গুজে গান শুনতে লাগল। সৌরভের মুখে এতক্ষণ ধরে লেগে থাকা হাসি উবে গেল। ভাবতেই কষ্ট লাগছে এই মেয়ের জামাই আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? সৌরভ বিষণ্ণ মন নিয়ে এগিয়ে আসলো। আরাধ্যর পাশের চেয়ারে বসে আফসোসের সুরে বলল, তোর বোনের জামাইকেও কি ইনভাইট করেছে সুমি? আরাধ্য ভ্রু কুঁচকাল। আমার বোনের জামাই মানে? আমার বোনের বিয়ের বয়স হয়েছে নাকি শালা? আশ্চর্য, তোর পাশেই তো তোর বোন। আরাধ্য পাশে তাকালো। আরুকে দেখে বলল, ও আরুর কথা বললি? ওর স্বামী ইনভাইটেড দেখেই তো আরু আসতে পারল। সুমির পরিচিত নাকি? ভীষণ। কিভাবে? একই সাথে পড়াশোনা করেছে। সে হিসেবে আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো। আমি শুনেছি সুন্দরী মেয়েদের স্বামী সুন্দর হয় না। আরাধ্য দাঁত চেপে বলল, আরুকে তোর সুন্দরী মনে হয়? নিঃসন্দেহে। ভুল ধারণা তোর। সুন্দর ছেলেদের অসুন্দর বউ হয়। আরুর স্বামী আরুর চেয়েও বেশি সুন্দর। হ্যান্ডসাম। সেই তুলনায় আরু অসুন্দর। কি রে আরু, তাই না বল? আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল। আরু কান থেকে হেডফোন খুলে বলল, কিছু বলছেন? না। ওই দেখ সুমি চলে এসেছে জামাই সাথে নিয়ে। আরু তাকালো সামনে। সুমির আর সুমির স্বামী একে অপরের হাত ধরে এগিয়ে আসছে, লাভ ম্যারেজ তাদের। দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সুমি তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে। আরু বসা থেকে উঠে দাঁড়ালো। সুমি জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু। লেহেঙ্গাটা দারুণ তো। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দেখতে হবে না পছন্দ করে দিছে কে? বোকা সৌরভ বোকা চাহনি দিয়ে বলল, আরুর স্বামী বুঝি? আফসোস আজ আমার কেউ নাই বলে তাকে নিজের পছন্দ মতন জামাকাপড় কিনে দিতে পারি না। সুমি সৌরভের ভোলাভালা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল, আহাগো সোনাটা আমাদের। বিয়ে কর তাড়াতাড়ি। ধুর, আমাদের হ্যান্ডাসাম আরাধ্যই তো বিয়ে করল না। সেখানে আমি অসুন্দর বেডা কিভাবে বিয়ে করি? সৌরভের কথা রাখো। দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দে। আমাদের তো কিছুই বলিসনি যে তলে তলে টেম্পো চালাতি। সুমি আরাধ্যর কথায় হেসে হবু স্বামীর হাত ধরে বলল, মিট মাই উডবি হাজবেন্ড পারভেজ। উনি পেশায় একজন ব্যাংকার। আরাধ্য হ্যান্ডশেক করল পারভেজের সাথে। সুমিকে নিজের দিকে টেনে আরাধ্য ফিসফিস করে বলল, দুলাভাই বোধ হয় অনেক বড়লোক তাই না? কি করে বুঝলি? মাথার মাঝখানে টাকে চুল নেই তো সেটা দেখেই বুঝলাম। চুপ থাক। মাদ্রাজে গিয়ে চুল লাগিয়ে আনবো। আরাধ্য হেসে ফেলল। সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল। নাচগানের আয়োজন হলো। সুমির কাজিনগুলো নাচলো। আরুর ইচ্ছে হলো নাচার। সেজন্য আরাধ্যকে ফিসফিস করে বলল, এই শুনুন না। বল শুনছি। নাচবো। খবরদার নাচা নট এলাও। আশ্চর্য, নাচি না। নো। আমি কি একা নাচতে চেয়েছি নাকি? তাহলে? আপনার সাথেই তো নাচতে চেয়েছি। আমি নাচ টাচ পারি না। কি পারেন তাহলে? কিছুই না। চুপচাপ অন্যের নাচ দেখ। আরু মন খারাপ করে নাচ দেখল। নাচের শেষে হলুদ লাগানো হলো সুমি পারভেজকে। আরাধ্য আরু লাগালো। সুমির এক কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরু মুখ ঘুরাতে গিয়ে হলুদ গালের সাথে চোখেও চলে যায়। আরু মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ে। পাশেই আরাধ্য ছিল আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এনি প্রবলেম? আমার চোখে হলুদ ঢুকে গেছে। জ্বলছে ভীষণ। পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে ছিল সুমির কাজিন রুমি। অপরাধীর মতন মুখ করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি চোখে চলে যাবে। আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করিয়ে বলল, দেখে লাগানো উচিত হলুদ। ওয়াশরুমটা কোথায় দেখিয়ে দাও। নিচে গিয়ে সোজা ঢুকে ডান দিকে। আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বলা কথা মতন ডানে ঢুকে দেখল একটা রুম আছে। আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকল। এটাচ করা ওয়াশরুম আছে এই রুমে। আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যত্ন সহকারে মুছে ধুয়ে দিল। তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রোবের উপর থাকা টাওয়ালটা দিয়ে চোখ মুখ মুছে বলল, ঠিক আছে? আরু টাওয়াল দিয়ে চোখ ডলতে ডলতে বলল, এখনো জ্বলছে। তাকাতে পারছি না। আরাধ্য আরুর চোখে ফু দিল। টাওয়াল দিয়ে ভেতরটা হালকা মুছে বলল, আর কিছুই নেই চোখের ভেতরে, এবার চেষ্টা কর খোলার। আরু চোখ মেলে তাকালো। চোখ তার লাল হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখল। মুখের সব সাজ উঠে গেছে। আমাকে তো ফকিন্নির মতন দেখা যাচ্ছে। আরাধ্যর ইচ্ছে করল এই মেয়েকে তুলে আছাড় দিতে। এই মেয়ে এখন সাজ নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে। আরাধ্য দাঁত চেপে বলল, তুই কবেই বা জমিদারি ছিলি? আমি এভাবে বাহিরে যাব না। তাহলে কি এই রুমেই থাকতে চাচ্ছিস? আরু আশেপাশে তাকাতেই দেখল ড্রেসিং টেবিলের উপরে ফেস পাউডার আর লিপস্টিক পরে আছে। আরু ফতাফত সেগুলো লাগিয়ে নিল মুখে ঠোঁটে। আরাধ্য হা হয়ে গেল।
ম্যানারলেস মেয়ে কার না কার জিনিস না বলেই ইউজ করে দিল। আরুর হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল, ম্যানারলেস মেয়ে, ম্যানার শিখিসনি? আরু ফোনে নিজের ফেস দেখো বলল। কেন, কি করছি আমি? অন্যের জিনিস না বলে জিজ্ঞেস করলি কেন? আপনার জিনিস ছিল ওগুলো? না। তাহলে আপনার এত গায়ে লাগছে কেন? বাসায় ফিরবেন এখন, নাকি পরে? একটু পর। আরাধ্য আরুকে নিয়ে স্টেজের কাছে আসলো। সৌরভ আরাধ্যর কাছে এসে বলল, হেরে আরাধ্য, তোর বোনের স্বামীকে তো দেখলাম না। আরাধ্য বিরক্ত হলো, তুই আরশির জামাই দেখে কি করবি? তোর আর কাজ নেই? এসে থেকে আরশি আরশি করছিস। মনের শান্তির জন্য দেখতে চাচ্ছিলাম রে। জীবনটা কি আমি সিঙ্গেল হয়েই কাটিয়ে দিব? চেহারার যা সুরাত, তোর সাথে কে প্রেম করবে? আমার চেহারা কি দোষ করলো? পার্লারে যা নাইট ক্রিম ইউজ কর আরুর মতন, তাহলে প্রেমের লাইন লেগে যাবে। তোর বোন এসব ইউজ করে? হ। আমার আরু ক্রিম সুন্দরী। জিজ্ঞেস করে জানাস তো কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে? অবশ্যই। এখন গিয়ে আনন্দ কর যা, আমার মাথা খাস না। সৌরভ চলে গেল। আর কিছুক্ষণ থেকে আরাধ্য আরুকে নিয়ে বাসায় আসলো। আরু বাসায় এসেই ড্রেস চেঞ্জ করে মুখ ভালো মতন ধুয়ে আয়নার সামনে বসে। আরাধ্য ভ্রু কুচকায়। বিছানায় শুতে শুতে বলল, কি করবি তুই এখন? আরু মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল, স্কিন কেয়ার করছি। কাল বিয়ে সুন্দর হতে হবে না? আর তাছাড়া আজ মুখে মেকআপ করছিলাম, এখন একটু তো মাখতেই হবে। আল্লাহর দোহাই লাগে মুখে এসব মাখিস না, পরে ছেড়ে দিলে বাজে অবস্থা হবে। ছেড়ে দিব কেন? কে কিনে দিবে তোকে? কেন আপনি? আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। এত আজাইরা টাকা আমার কাছে নেই। আমি কি ইনকাম করি নাকি সেভাবে? তা জেনে আমি কি করব? আমার ক্রিম মাখা শেষ। ঘাড়ে গাল আইসা আবার চুমু খাইয়েন না। অভ্যাস তো আবার ভালো, ঠোঁটে লেগে যাবে ক্রিম। আরু লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল। আরাধ্য রেগেমেগে উল্টোপাশ হয়ে ঘুমালো। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আরাধ্যর ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আরুকে ডেকে বলল, আরু, আমাকে 1 কাপ ব্ল্যাক কফি দে তো। আরু আরাধ্যর ডাক শুনে কফির মগ নিয়ে রুমে এসে আরাধ্যর হাতে দিল। আরাধ্যর চোখে এখনো ঘুম ঘুম ভাব, সেজন্য ঝপসা চোখে আরুর হাতের দিকে তাকিয়ে কফিটা নিয়ে চুমুক দিল। আরু ধপাস করে আরাধ্যর পাশে বসল চাদরের উপর। আরাধ্য মুখের সামনে থেকে কফির মগটা সরিয়ে আরুর দিকে তাকাতেই হাত থেকে কফির মগ পড়ে গেল ফ্লোরে। মুখের ভেতর থাকা কফিটা মুখ থেকে ছিটকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল আরুর মুখের উপর। আরু হতভম্ব হয়ে গেল। আরাধ্য চাদর শরীরে নেওয়ার জন্য হাত আর পা দিয়ে চাদর জোরে টান দিতেই আরু ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আরাধ্য চাদর শরীরে নিয়ে বলল, এসই তুই কে? আরু ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি কে মানে? নিজের বউকে চিনতে পারছেন না বেয়াদব ছেলে? আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। ঘুম থেকে চোখ মেলেই আরুর কালো মুখ দেখে তো আরাধ্য রীতিমতো ভয়ই পেয়ে গেছিল। সিরিয়াসলি আরু, তুই এটা? আমি না হয় তোকে কালি তারা বলতাম, গতকাল রাতে স্কিন কেয়ার নিয়ে কথা শুনিয়েছিলাম তাই বলে তুই আমার উপর রাগ করে মুখে কালি লাগিয়ে আসবি? আরু বা হাত বাড়িয়ে দিল, আরাধ্য টেনে উঠালো। আরু উঠার সময় মৃদু আওয়াজ করল ব্যথায়। রাগে আরাধ্যর মাথার চুল এক হাত দিয়ে টেনে বলল, একে তো মুখের উপর কফি ছিটকে দিলেন, তার উপর আবার লাথি দিয়ে খাট থেকে ফেলে দিলেন। আর আমি মুখে কালি লাগাতে যাব কোন দুঃখে? আরাধ্য চুল ছাড়াতে ছাড়াতে বলল, তো মুখে কালো ওগুলো কি? ব্ল্যাক মাস্ক লাগিয়েছি আমি। সেটা আবার কি? নাকের সাইডে থুতনিতে হোয়াইট হেড হয়েছে সেজন্য। আরাধ্য আরুর থেকে নিজেকে ছাড়িয়ে আরুর হাত চেপে ধরে পাশে বসিয়ে বলল, কুতোত্তার পটি লাগাতে পারিস না শালি। স্কিন কেয়ারের জিনিসগুলো তোরে কিন্তু আমি পানির সাথে গলিয়ে খাওয়াবো বলে রাখলাম। তোর ফেস দেখেই তো আমি ভয় পেয়ে গেছিলাম কালি তারা। আয়নায় দেখ তো তোকে দেখতে কিরকম লাগে। তোরে হুট করে দেখায় যে কেউই তো ভয় পাবে। এতে ভয় পাবার কি আছে? এটা কি আমি প্রথম ব্যক্তি নাকি যে ইউজ করেতেছে? প্রায় সবাই ইউজ করে এটা। এটা সিম্পল। আপনি কফি ঢেলে দিলেন তো নয়মো করে। কত কষ্টে শুকিয়েছিলাম। আমি পাগল হয়ে যাব আরু তোর এসব দেখতে দেখতে। ইয়ার প্লিজ আমার সামনে এসব নিয়ে আসিস না। যা মুখ ধুয়ে আয়। মুখ যদি ধোয়ারি হতো তাহলে আমি এটা শুকাতে চাইলাম কেন? তো মুখ ধুবি না? এটা নিয়েই বসে থাকবি? এটা টেনে টেনে উঠাতে হয়, তাই? আচ্ছা বস, আমি টেনে টেনে উঠাই। শুকাতে হবে তো? ভিজিয়ে দিছেন, রোদে বসে শুকিয়ে আয়। আরে না, বাতাসে শুকাতে হবে। আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসুন। আরাধ্য ফ্লোরে থাকা কফির মগটার দিকে তাকালো। কফিটা ভুল জায়গায় ওয়েস্ট করে ফেলছে। আফসোস হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ততক্ষণে আরুর মুখে থাকা ব্ল্যাক মাস্কটা শুকিয়ে গেছে। আরাধ্য চেয়ার টেনে আরুর সামনে বসে বলল, টেনে টেনে উঠাতে হবে তাই তো? হুম। আরাধ্য এক হাত আরুর কপালে রাখলো, আরেক হাত ব্ল্যাক মাস্কের উপর।
তারপর ব্ল্যাক মাস্ক ধরে টান দেওয়ার সময় যতটা টান না মাস্কে দিল তার চেয়ে বেশি ধাক্কা সে আরুর কপালে দিল, যার ফলে আরু বসা থেকে পড়ে বিছানায় শুয়ে পড়ল। আরু ঝাড়া মেরে উঠে বসল। আরাধ্যর দিকে তাকিয়ে রেগেমেগে বলল, এভাবে মাস্ক তুলে? আপনি তো আমাকে ফেলে দিচ্ছেন। আপনার তুলতে হবে না, সরুন। অনেক তুলছেন। যত্ত সব। আরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই তুলতে লাগল। তোলার সময় ব্যথায় সূচক শব্দ করতেই আরাধ্য বিড়বিড় করে বলল, ব্যথায় শব্দ করার কথা ছিল কোথায়? আর বউ আমার শব্দ করছে কোথায়? সবই কপাল। দুপুরে রেডি হয়ে আরাধ্য বের হলো বিয়ে বাড়িতে। আরু গাড়িতে জিজ্ঞেস করল, আচ্ছা সুমি আপুকে গিফট কি দিচ্ছেন? আরাধ্য গাড়ি চালাতে চালাতে বলল, কিসের গিফট? ফ্রি দাওয়াত এটা। নো গিফট। উইদাউট গিফটে বিয়ে খাচ্ছেন ফ্রেন্ডের? হুমম। ছি গরিব লোক কোথাকার। তুই তো বললোক, তাহলে আমাকে কয়েক হাজার টাকা গিফট কর। আমি তো আরো গরিবের চেয়েও ভিখারি। তাহলে চুপ থাক। আরাধ্য আরু বিয়ের বাড়িতে আসলো। আরুকে নিয়ে টেবিলে বসে আগে পেটে খাবার চালান করল। খাওয়া দাওয়ার শেষে একটা কোক খেতে খেতে আরাধ্য সুমির কাছে গেল। পকেট থেকে একটা খাম বের করে বলল, ফর ইউর সিস্টার। সুমি খুলে দেখল, হানিমুনে যাওয়ার টিকিট পরশু সাজেক। তোর টিকিট কোথায় আরাধ্য? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার আবার কিসের টিকিট? তুই আর আরু যাচ্ছিস না হানিমুনে? আমরা তো পুরনো কাপল। আমাদের হানিমুনের জন্য রুম আছে বোন। তাহলে তোর টিকিট তুই তোর নিজের কাছেই রাখো ভাই। গিফট ফিরিয়ে দিচ্ছিস সুমি, মানলাম তোর জামাইয়ের সামর্থ্য আছে বাহিরে নিয়ে যাওয়ার। আমি না হয় দেশের ভেতরই ব্যবস্থা করলাম। ভাব ধরিস না। তোরা না গেলে আমিও যাব না তোর দেওয়া জায়গায়। আরে চিল। কাটছি টিকিট আমাদের জন্য। সত্যি? হুমম। দেখি। আরাধ্য আরেক পকেট থেকে তার আর আরুর টিকিট বের করে বলল, এই যে। তোর বউ জানে? না। বলিসনি কেন? সব কেন বলতে হবে? সব বলে দিলে আগ্রহ কম থাকে। এখন আসছি রে। সেই একটা খাওয়া খাইছি। জোশ ছিল। এখনই চলে যাবি? হুম। ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে যাব বাহিরে। যা তাহলে। আরাধ্য সুমির থেকে বিদায় নিয়ে আরুর কাছে এসে বলল, আরু চল। আরু চমকালো, চল মানে? কোথায় যাব? বাসায়। এখনই? হুমম। থাকি না আর একটু? না চল, দরকার আছে। আরু চলে আসলো আরাধ্যর সাথে। গাড়িতে বসে আরু মুখ ফুলিয়ে রাখল। আরাধ্যকে বাসার দিকে গাড়ি না নিয়ে বিপরীত দিকে গাড়ি নিতে দেখে বলল, আরে কোথায় যাচ্ছেন? বাসা তো ওই রাস্তায়। আরাধ্য ভ্রু কুঁচকে বলল, আমি কি বলেছি আমরা বাসায় যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছেন? হারাতে। হারাবি আমার সাথে? রং ঢং না করে বলেন কোথায় যাচ্ছেন? আরাধ্য দাঁত পিষে বলল, শালি আমি রোমান্টিক হতে চাইলে তখন তুই আনরোমান্টিক থাকিস। আর আমি আনরোমান্টিক থাকলে তখন তুই রোমান্টিক মুডে থাকিস। এর জন্যই আমরা সামনে আগাতে পারছি না। আমাদের কাছাকাছি আসা হচ্ছে না। বিয়ের পর আমাদের ওই চুমু পর্যন্ত সব থেকে গেল। শোন আরু, তুই সব সময় রোমান্টিক মুডে থাকবি। আমার আবার মুড সুইং হয়, সেজন্য কখনো রোমান্টিক তো কখনো আনরোমান্টিক থাকব। বাট তোর মুড সুইং হওয়া চলবে না। বুঝেছিস? আরু বোকার মতন চেয়ে রইল আরাধ্যর দিকে। পাগল ছাগল লোক কোথাকার। আরাধ্য গাড়িটা নিয়ে সোজা একটা বিস্তার ময়দানে এনে থামালো। পুরো বিস্তার এই মাঠটা সবুজ ঘাসে আবৃত। দূর পানির কলকল ধ্বনি ভেসে আসছে। শব্দ শুনেই আরু বুঝল এখানে একটা নদী আছে। আরু হাঁটতে হাঁটতে বলল, এখানে এনেছেন যে? আরাধ্য আরুর হাত ধরে আরুর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই জায়গাটার সন্ধান বাবা আমায় দিয়েছিল। কেন, এই জায়গাটা স্পেশাল নাকি? হুম। বিয়ের আগে বাবা মাকে নিয়ে এই জায়গায় এসেছিল। ঘুরেছে, নৌকায় চড়েছে। তাই ভাবলাম আমিও তোকে নিয়ে আসি। সুন্দর কিন্তু জায়গাটা। হুমম। চল নদীর ধারে বসি। আরাধ্য আরু নদীর ধারে বসল। আরু নদীর পানিতে পা ভেজাচ্ছে। আরাধ্য তাকিয়ে রইল আরুর পায়ের দিকে। পায়ে বড্ড নুপুরের অভাব। আরু আরাধ্যকে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, পায়ে ক্রিম মাখি না বাপু। সেজন্য ফেসের থেকে একটু কালো। তাই বলে এভাবে কেন দেখছেন? আরাধ্য মুখ ঘুরিয়ে হেসে ফেলল। আরু মাথা ঝুঁকে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? আরাধ্য সাথে সাথে মুখ গম্ভীর করে বলল, হাসছি না। আরু মাথা সোজা করে পাশে তাকাতেই একটা কিউট বাচ্চা মেয়েকে দেখল। সবে বোধ হয় হাঁটা শিখেছে। গুটি গুটি পায়ে হেঁটে এদিকটায় আসছে। আশেপাশে আর কাউকে দেখতে পেল না আরু। আশ্চর্য, এইটুকু বাচ্চাকে একা ছাড়ল কি করে বাবা মা? আরু বসা থেকে উঠে বাচ্চাটার কাছে গেল। আরাধ্য আচমকা আরুকে উঠে যেতে দেখে বলল, আরে কোথায় যাচ্ছিস? আরু পেছনে ফিরে বলল, দেখুন কি কিউট বাচ্চা। ওর বাবা মা নেই আশেপাশে। আরাধ্যও উঠে এগিয়ে আসলো। আরু মেয়েটাকে কোলে নিয়ে বলল, হেই কিউটি। মেয়েটা তাকিয়ে রইল আরুর মুখের দিকে। কথা বোধ হয় বলা শিখেনি।
কথা বলতে পারো না? তোমার বাবা মা কোথায়? দেখছিস তো কথা বলতে পারে না। তার উপর ওর বাবা মা কোথায় এটা জিজ্ঞেস করলে বলতে পারবে ও? আমি তো জাস্ট কথা বাড়ানোর জন্য বললাম। ভুল ধরেন কেন? ওর বাবা মাকে খুঁজি চলুন। পানিতে পড়ে ট্রে গেলে একেবারও শেষ। আরু আর আরাধ্য মিলে সামনে এগিয়ে আসতেই দেখল একজন মহিলা এদিক সেদিকে তাকিয়ে কিছু খুঁজছে। সামনে তাকিয়ে আরুকে দেখেই এগিয়ে এসে আরুর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলল, কোথায় গিয়েছিলে মাম্মাম? তোমাকে খুঁজছিলাম আমি। আরু প্রথমে জিজ্ঞেস করল, ওর নাম কি? কুমকুম। আরু এবার গম্ভীর গলায় বলল, এইটুকু বাচ্চা মেয়ের হাত কেউ ছাড়ে? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নদী অবধি চলে এসেছিল। আমরা না থাকলে তো গিয়ে পানিতে চলে যেত খেলতে। ধন্যবাদ বোনটি। আসলে বুঝতে পারিনি। কুমকুমকে পাশেই বসিয়ে রেখেছিলাম। ওর বাবা ফোন দেওয়ায় ফোনটা রিসিভ করে কথা বলছিলাম। এর ভেতরই কখন যে ও হেঁটে চলে আসলো বুঝিনি। আচ্ছা, এরপর থেকে সাবধানে রাখবেন মেয়েকে। মহিলাটা চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে রইল। আরু আরাধ্যকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আশ্চর্য, এভাবে তাকিয়ে আছেন কেন? একটা কথা ভাবছি। কি? আমরা প্রতি বছরে বছরে বাচ্চা নিব বুঝলি? গুনে গুনে 11টা বাচ্চা নিব আমরা। আরু অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে বলল, একটু বুঝিয়ে বলবেন? 11টা মানে? আরাধ্য গম্ভীর গলায় বলল, মানে প্রতি বছর একটার হিসেব করলে 11 বছরে 11টা। ফর্মুলাটা খুব সহজ। আরু চোখ কপালে তুলে বলল, আপনি কি আমাকে বাচ্চা তৈরির সরকারি প্রকল্প ভেবেছেন? না না, আমি ভেবেছি তুই এক্সপ্রেস ট্রেন একটা নামাবি, আরেকটা আসবে, বাচ্চা ক্রিকেট টিম বানাবো। আমি কোচ, তুই ম্যানেজার। মাথা ঠিক আছে আপনার? আরাধ্য স্বপ্নময় চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, একদম ঝাক্কাস আমার মাথা। ভাব তো, 11টা ছোট ছোট আরু আরাধ্য ঘরের এদিক ওদিক ছুটোছুটি করছে। নামে কি হবে ভাবছিস? আমি ঠিক করেছি প্রথমটার নাম রাখবো প্রথমা, তারপর দ্বিতীয়তমা, তারপর তৃতীয়তমা, তারপর। আরু সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আরাধ্যর মুখ চেপে ধরে বলল, নদীতে নিয়ে চুবিয়ে নিয়ে আসবো বলে রাখলাম। আরাধ্য খুব ভাবলেশীনভাবে বলল, ঠিক আছে, নাম না হয় পরে ঠিক করলাম। কিন্তু প্রতি বছরে বছরে প্ল্যানটা কনফার্ম? তাই বলে 11টা 11 বছর ধরে শুধু আমি বাচ্চাই পয়দা করব? আরে বোকা, মাঝে মাঝে জমজতো হতে পারে, তাহলে 2 বছরে 3টা ক্যালকুলেশন ঠিক রাখিস। সরেন ফালতু বেডা। নিজে পেটে বাচ্চা রাইখা জন্ম দেন গা 11টা। তাহলে এক কাজ কর, আগে ট্রায়াল দিয়ে দেখ একটা নিয়ে কেমন লাগে। যদি ভালো লাগে তখনই সিরিজ শুরু করব আমরা, ওকে? আরু বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। হাত তুলে চোখ বন্ধ করে বলল, হে খোদা, প্লিজ আমার স্বামীকে নারীদের মতন মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ করে দাও। নারীদের মতন সেও যেন 10 মাস 10 দিন বাচ্চা লালন করতে পারে তার পেটের ভেতর। আরু চোখ মেলে আরাধ্যর দিকে তাকিয়ে বলল, আমিন বলুন। রাতের আকাশ এক বিস্তীর্ণ অথচ নিঃশব্দ ক্যানভাস, যেখানে অগণিত নক্ষত্র জ্বলছে, নিস্তব্ধ অথচ অর্থবাহী। তারারা কিসের সাক্ষী কে জানে? হয়তো কোনো হারিয়ে যাওয়া প্রেমের, হয়তো কোনো অতল অশ্রুর। চাঁদ, সে যেন আকাশের একমাত্র পথিক, একা অথচ দীপ্ত। তার আলো কখনো রূপকথার মতো মায়াবী, কখনো শূন্যতার মতো নিঃসঙ্গ। মাঝে মধ্যে একগুচ্ছ মেঘ ভেসে আসে কুয়াশার মতো ধীর, কিংবা অভিমানের মতো আকস্মিক। আলোছায়ার এই খেলা রাতকে এক আশ্চর্য গভীরতা দেয়, যেন কোনো বিস্মৃত ইতিহাস, যে গল্পের পাতা কেউ উল্টে দেখে না, তবু যার অস্তিত্ব অনস্বীকার্য। হঠাৎ কোনো দুরাগত পাখির ডানার শব্দ, কিংবা বাতাসে দুলতে থাকা গাছের পাতার মৃদু নড়াচড়া, সবকিছু মিলে এক অদৃশ্য কবিতার জন্ম দেয়। রাতের আকাশ শুধুই আকাশ নয়, সে এক অতল রহস্য, এক অনির্বচনীয় স্বপ্ন। কেউ হয়তো তাকিয়ে থাকে উত্তর খোঁজে, অথচ আকাশ কোনোদিন উত্তর দেয় না। শুধু নক্ষত্রেরা জলে নিভে যায়, আর চাঁদ একাকী পথ চলতে থাকে। কিরে, ঘুমাবি না? সকালে উঠতে হবে তো ভোরে। আরাধ্যর কথায় ঘোর ভাঙে আরুর। বেকনিতে বসেছিল। বাসার ভেতর সবচেয়ে পছন্দের জায়গা বলতে এই বেলকনি। খাবার টেবিলেই জানতে পেরেছে কাল তারা সাজেক যাচ্ছে। আরাধ্য আরুকে নীরব দেখে কফির মগ হাতে নিয়ে আরুর পাশে বসে বলল, কিরো, বোবায় ধরল নাকি তোকে? আরু আর চোখে তাকালো। আচমকা আরাধ্যর বাহু জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আপনি নীরাকে কেন বিয়ে করলেন না? আকস্মিক নীরার নাম শুনে আরাধ্যর কপাল কুঁচকে আসলো। হঠাৎ নীরাকে টানছিস কেন? বলুনি না। বিয়ে কেন করলেন না? আরাধ্য আরুর মাথায় আলতো করে হাত রেখে বলল, যাকে দেখলে নিজের নিজের লাগে না, যাকে দেখলে আমার অনুভূতি জাগে না, তাকে কি করে বিয়ে করব আমি? আরু মাথা উঁচু করে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে নিজের নিজের লাগে? অনুভূতি জাগে? মেয়ে যদি বলি হ্যাঁ, তাহলে? তাহলে বলুন, ভালোবাসেন আমায়? কেন বলবো এ কথা? আমি শুনতে চাই সেজন্য। আমি তো বলতে চাই না। হোয়াই? বিকজ আমিও শুনতে চাই। আরু আরাধ্যর বাহু ছেড়ে দিয়ে বলল, আমি কখনোই বলবো না। তাহলে আশা করিস কি করে আমি বলবো? হু
মেয়েরা দমবন্ধ হয়ে মরে যাবে তারপরও বলে না। মেয়েরা শুনতে পছন্দ করে। সেম ছেলেরাও। নীরা কিন্তু আসলেই একটা ভালো মেয়ে। আমি কখন বললাম নীরা বাজে মেয়ে? ও আপনার থেকে বেটার ডিজার্ভ করে। আমিও তাই মনে প্রাণে মানি। জামাকাপড় গুছাতে গেলাম। আপনি আসুন। আরু চলে গেল। আরাধ্য পায়ের উপর পা তুলে পকেট থেকে ফোন বের করলো সময় দেখার জন্য। সময়টা দেখে পকেটে ফোনটা ভরতেই ফোনটা বেজে উঠল। আরাধ্য দেখল আয়ুষ ফোন করেছে। আরাধ্য ভ্রু কুচকালো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আয়ুষ বলল, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? গুড। একটা কথা আমার কানে এসেছে ব্রো, কে আই ট্রু? কি কানে গেছে তোর? ব্রো, আই হেয়ার ইউ গো টু সাজেক। ইয়েস। বাট হয়? আরাধ্য কফিতে চুমুক দিয়ে বলল, তোর বোনের সাথে হানি খেতে, সাথে মুন দেখতে। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, আমাকেও নিয়ে চলো ব্রো। আই লাভ হানি। উইথ সি নাইট মুন। আই লাভ ট্যুর। আয়ুষের কথা শুনে আরাধ্যর কপাল কুঁচকে আসলো। তোর বয়স হয়নি হানি খাওয়ার আয়ুষ। আরও বড় হ, বিয়ে কর। তারপর হানি খাস আর সাথে মুনও দেখিস। হানি খাওয়ার সাথে আর মুন দেখার সাথে বিয়ের কি সম্পর্ক ব্রো? আমাকেও নিয়ে চলো সাথে। আমি নিজের পকেট থেকে টাকা দিব। সেই টাকা দিয়ে হানি কিনে দিও। আরাধ্য কপাল চাপড়ালো। কোন কুলক্ষণে এমন ভাব দেখিয়ে হানি খাওয়ার কথা বলল সে? দেখ আয়ুষ, তুই ছোট মানুষ। এই হানি সেই হানি না। তাহলে কি ভেজাল হানি? চিনি দিয়ে ফেক হানি খেতে যাচ্ছ? আরাধ্য এবার রেগে বলল, না রে ভাই, আমি কোনো হানি খেতে যাচ্ছি না। তাহলে কি করতে যাচ্ছ? তোর বোনের সাথে হানিমুন করতে। শালা, এবার বুঝেছিস? আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে মুখে হাত দিয়ে বলল, ব্রো, হানিমুন করতে যাচ্ছ? ছি ছি ছি। এসব তো লুকিয়ে যেতে যেতে হয়। তোমার দেখছি লজ্জা নেই ব্রো, ছি ছি ছি। এই ছি 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 করছিস কেন শালা? আমি কি পরনারীর সাথে যাচ্ছি নাকি? আর হানিমুন ছি ছি করার মতন ব্যাপার নাকি? হু, আমি লজ্জা পেয়ে গেছি ব্রো। বেলেহাজ কি না লজ্জা পাচ্ছে, হাস্যকর। ব্রো, একটা কথা শুনো। বল। বলছি কি আমি। দেখ, তুই যাওয়ার কথা বলিস না আয়ুষ। না ব্রো, আমি যাওয়ার কথা বলছি না। বলছি আমি আর আরশিও তো একদিন যাব, তাই না? বলো। আমি আরশিকে নিয়ে দেশের বাহিরে যাব। পাকিস্তানের কাশ্মীরে যাব। থাপড়াইয়া তোর দাঁত ফেলায় দিব আয়ুষ। এইটুকু পুলা এখনই হানিমুনের কথা ভাবছে। ফোন রাখো শালা। নাক টিপলে দুধ বের হয়। সে আবার বিয়ে হানিমুন নিয়ে প্ল্যান করে। আরাধ্য ফোন কেটে রুমে আসলো। আরু জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? তোর বেয়াদব ভাই। কি বলল আয়ুষ? ওর যা ভাষা তাই বলল। কি ভাষা? আরাধ্য দাঁত চেপে বলল, অশুদ্ধ ভাষা। লাইট নিভিয়ে আয় লাগেজ গুছানো শেষ হলে। আরু তপ্ত শ্বাস ফেলে লাগেজটা সাইডে রেখে লাইট নিভিয়ে বিছানায় আসলো। আরাধ্য আরুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালো। খুব ভোরের দিকে আরাধ্য আরু বাসার সবার থেকে বিদায় নিয়ে বের হয় সাজেকের উদ্দেশ্যে। সুমিরা গতকাল রাতেই চলে গেছে। ভালোমতো ব্রেকফাস্ট করে বের হয়নি আরু। তাই বাসে ওঠার আগে আরুর জন্য হোটেল থেকে পরোটা, ডিম আর পানি নিয়ে নিল। গাড়িতে বসে খেতে পারবে। কিন্তু আরু খেল না। আরাধ্য কয়েকবার বলল, খেতে শোনেনি। আরাধ্য আরুর ঢাকা থেকে খগড়াছড়িতে এসে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগলো। দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে বসল। আরাধ্য জিজ্ঞেস করল, কি খাবি? যেটা খুশি অর্ডার দেন। আরাধ্য কাচ্চি অর্ডার দিল। আরু চুপচাপ খেল। খাওয়া শেষে আরাধ্য বিল পে করে আরুকে নিয়ে গাড়িতে বসল। খাগড়াছড়ি থেকে দীঘিনালা 30-45 মিনিট, তারপর দীঘিনালা থেকে সাজেক 2-3 ঘন্টার জার্নি করে অবশেষে আরুকে নিয়ে আরাধ্য সাজেক এসে পৌঁছালো। কটেজের বাহিরেই দাঁড়িয়ে অপেক্ষায় ছিল সুমি আর পারভেজ। আরাধ্যদের গাড়ি থেকে নামতে দেখে সুমি এগিয়ে আসলো আরুর কাছে। তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি আরাধ্য। চল ভেতরে, ফ্রেশ হয়ে নে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো যে। আরাধ্য আরুকে নিয়ে রুমে আসে নিজেদের। আরুকে ফ্রে হতে বলে আগে। তারপর আরাধ্য ঢুকবে। আরু লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে যায়। কটেজের সার্ভেন্ট এসে সন্ধ্যার নাস্তা দিয়ে যায়। আরু বের হতেই আরাধ্য ঢুকে মিনিট 10-এর মতো সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে টাওয়াল দিয়ে। শরীরের পেছনের জামার অংশ ভিজে গেছে। চুল নিয়ে টপটপ করে পানি পড়ছে। শরীরে ওড়নাটাও নেই। আরাধ্য এক ঢোক গিলল। গুটি গুটি পায়ে আরুর পেছনে দাঁড়িয়ে আয়নায় দৃষ্টি রেখে আরুর দিকে তাকালো। আরু পেছনে কারো উপস্থিতি টের পেয়ে আয়নায় তাকিয়ে দেখল আরাধ্য তার পেছনেই। আরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি দেখেছেন ওভাবে? আরাধ্য জবাব দিল, আমার বউকে। কেন আগে দেখেননি বউকে? দেখেছি, তবে সেভাবে পুরোপুরি ভাবে নয়। মানে? আরাধ্য বিছানা থেকে ওড়না এনে আরুর গলায় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমাকে সিডিউস করার চেষ্টা করছিস এই ভর সন্ধ্যায়?
আরু মুখ বাঁকিয়ে বলল, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? তাহলে খাসনি কেন? কি? নাস্তা যে দিয়ে গেছে সার্ভেন্ট। খেয়াল করিনি। আরু খাবার খেয়ে রুম থেকে হয়ে গেল। আরাধ্য বুকে ফু দিল। এতদিন ধরে নিজেকে কন্ট্রোলে রেখেছে আর আজ কিনা এতেই কন্ট্রোল লেস হয়ে যাচ্ছিল। হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন, গোসলের পর মেয়েদের মারাত্মক লাগে। আসলেই এখনই আরাধ্যর ইচ্ছে করছিল আরুকে গভীরভাবে ছুঁয়ে দিতে, কিন্তু সন্ধ্যা দেখে গুটিয়ে আসলো। বুকে ফু দিয়ে বলল, কন্ট্রোল আরাধ্য কন্ট্রোল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাজেক এক অদ্ভুত রূপ নেয়। কটেজগুলোর জানালায় উষ্ণ হলুদ আলো জ্বলতে থাকে আর বাইরে পাহাড়ি বাতাসে গাছের পাতাগুলো মৃদু দোল খায়। চারপাশের নিস্তব্ধতার মাঝে দূরে কোথাও একলা ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে বাতাসে হারিয়ে যাচ্ছে তার সুর। কটেজের বারান্দায় বসে থাকলে দেখা যায় মেঘেরা ধীরে ধীরে উপত্যকার গা বেয়ে নেমে আসছে। কখনো মনে হবে তারা বারান্দা পর্যন্ত চলে এসেছে, আবার কখনো নিখোঁজ হয়ে গেছে অন্ধকারের গহ্বরে। হাত বাড়িয়ে ছুতে চাইলে উষ্ণ নিঃশ্বাসের মতো মিলিয়ে যায়। হঠাৎ কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে এলো। পাহাড়ি পথে পর্যটকদের আনাগোনা কমে গেছে, কিন্তু কটেজগুলোর ভেতরে গল্প এখনো চলছে। কেউ কাঠের চেয়ার টেনে বসে এক কাপ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে একান্তে কিছু ভাবছে। রাত যত গভীর হয় সাজেক ততই যেন রহস্যময় হয়ে ওঠে। এই পাহাড়ি নির্জনতার মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে জেগে ওঠে। কেউ হয়তো হারানো ভালোবাসার কথা ভাবে, কেউ বা জীবনের নতুন কোনো অর্থ খোঁজে। আর যদি কপাল ভালো থাকে, আকাশে ছড়িয়ে থাকা অগণিত নক্ষত্রের মাঝখানে হুট করে একটা উল্কাপাতের দৃশ্য ধরা দিতে পারে, যেন পাহাড়ের নিঃসঙ্গ রাতেও কেউ একটা ইচ্ছেপূরণের বার্তা দিয়ে গেল। কটেজের বাহিরে চেয়ার পেতে বসে আছে আরু, আরাধ্য, সুমি, পারভেজ। টুকটাক গল্প হচ্ছে তাদের মাঝে। পারভেজ বর্ণনা করছে কিভাবে তাদের প্রথম দেখা থেকে শুরু করে প্রপোজ, তারপর বিয়ে অবধি আগানো। আরু মনোযোগ দিয়ে শুনল। পারভেজ আরাধ্যকে জিজ্ঞেস করে উঠল, তা তোমাদের প্রেম ভালোবাসা কি করে হলো? কে কাকে আগে জানিয়েছিলে মনের কথা? আরু কেসে উঠল। সুমি পানির গ্লাস এগিয়ে দিল, আরু পানি খেলো। আর চোখে তাকালো আরাধ্যর দিকে। কি হলো, বলবে না নাকি? পারভেজের কথায় আরাধ্য নেড়েচেড়ে বসে বলল, তেমন কোনো গল্প নেই, জাস্ট 2 লাইনের। ভেরি ইন্টারেস্টিং তো, শুনতে চাই। আমাদের মধ্যে সেভাবে বাহ্যিকভাবে কোনো ভালোবাসা গড়ে ওঠেনি। মানে? তাহলে বিয়ে কি করে হলো? ওই যে মনের চাওয়া প্লাস ভালোবাসা। মন থেকে কাউকে চাইলাম, তারপর ছলে বলে কৌশলে তাকে নিজের করে নিলাম। তার মানে আরুকে তুমি ফাঁসিয়ে বিয়ে করছো? একদম ঠিক ধরেছেন। এটা করতে হলো কেন? আমি অনুভূতি বুঝাতে ভীষণ কাঁচা। কোনো কাব্যিক ভাষায় কবিদের মতন গুছিয়ে বলতে পারি না। আমার পছন্দ হয়েছে, নিজ থেকে বলতে পারিনি সবার সামনে। বিশেষ করে এটা বড়দের সামনে হয়ে থাকে। বাড়ির সকলের সামনে আমি একজন আদর্শ ভদ্র সন্তান। তো সরাসরি বলতে পারিনি আমার একজনকে চাই। লাইফে সুখ দুঃখ ঝড় ঝাপটা সুনামি যাই বয়ে যাক, আমার তাকে আমার পাশে চাই। কিন্তু এই পরিবারের বাহিরে জাস্ট একজনের কাছে আমি বেয়াদব ফাজিল। সেটা আমার বউ। ছোট থেকে যাকে নিজের ভেবে এসেছি আমি তাকেই আমার বউ করেছি। এন্ড নাও আমি আসলেই একজন সুখী ব্যক্তি। আরও সুখী কি না আমার সাথে তা বলতে পারবো না। তাতে আমার কি? আমি তো সুখী। এদিক দিয়ে আবার আমি ভীষণ সেলফিশ। আরু আরাধ্যর দিকেই তাকিয়েছিল এতক্ষণ। এই বেয়াদব তাকেই চেয়ে এসেছে, আর এমন ভাব ধরত সবার সামনে যে আরু আরাধ্যকে চাচ্ছে। পারভেজ চায়ের কাপে চুমুক বসিয়ে বলল, ভীষণ চালাক তুমি। তা বলতে পারেন। চালাক না হলে ঠকতে হয়। আমি আবার ঠকতে রাজি নই। অবশ্যই। তা আরু, তুমি কেমন আছো আরাধ্যর সাথে বিয়ের পর? সুমি বলেছে তোমরা নাকি সবসময় শুধু ঝগড়াই করো। আরু আরাধ্যর দিকে তাকালো। আরাধ্য তাকিয়ে আছে তার দিকে। কি নেশালো সেই চাহনি বাপরে! আরু চোখ সরিয়ে নিল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, টক ঝাল মিষ্টি এই সম্পর্কের রং। কখনো উদাস, কখনো অনুরাগে ঢং। একদিন হাসি, পরদিন অভিমান। তবু ভালোবাসা থাকে অবিরাম। ঝাল ঝাঁঝালে কথার খেলা। তবু না হারায় মায়ার মেলা। টক অভিমান, মন খারাপের সুর। একটু মিষ্টি হাসতেই ফুর। এই টানাপোড়েন মান অভিমান। তাতেই তো গাথা হৃদয়ের গান। টক ঝাল মিষ্টি সব রইল মিশে। সম্পর্ক বাঁচে ভালোবাসার নীড়ে। পরিশেষে আমি তার সাথে সুখী। পারভেজ সুমির দিকে তাকিয়ে বলল, বাহ, দুজনেই দুজনের সাথে বেশ সুখী আছো। জি, দোয়া করবেন। দোয়া সব সময়ই আছে। কাল সকালে কিন্তু আমরা বের হব। তৈরি হয়ে থেকো দুজন। সাজেক মানে বসে থাকার জায়গা না, এটা ঘুরে দেখার জায়গা। পারভেজ সুমিকে নিয়ে চলে গেল কটেজে। আরাধ্য এগিয়ে এসে আরুর গা ঘেঁষে চেয়ারে বসল। আরু চায়ের কাপ নিয়ে চুমুক দিতেই আরাধ্য আরুর চায়ের কাপটা নিয়ে নিজে চুমুক বসিয়ে বলল, মেয়ে, তোর চায়ের কাপের স্বাদ যেন তোর ঠোঁটের মিষ্টি ভাষা। যতই করি পান ততই বাড়ে পিপাসা, আর ততই গভীর হয় নেশার রাস্তা। আরু মুচকি হাসল।
আরাধ্য আর আরু কটেজের ভেতর গেল না, বাহিরে বসেই আরাধ্যর কাঁধে মাথা রেখে মধ্য রাত অবধি চাঁদ দেখল আরু। প্রায় পৌনে একটার দিকে আরাধ্য রুমে যাওয়ার জন্য আরুকে ডাকতেই তাকিয়ে দেখল আরু ঘুমিয়ে গেছে। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে মুখ জুড়ে ঢেকে আছে। আরাধ্য সন্তর্পণে চুলগুলো কানের পাশে গুজে দিল। আসলেই জীবনে ভালোবাসার মানুষকে পেয়ে গেলে জীবনে বেঁচে থাকার সুখ আরও দ্বিগুণ হয়ে যায়। আরাধ্য আরুর ঘুমটা ভাঙালো না। আরুকে পাজা কোলে করে রুমে নিয়ে বিছানায় শুইয়ে কাঁথা জড়িয়ে দিল, তারপর দরজা লাগিয়ে রুমের লাইট নিভিয়ে আরুর পাশে ঘুমন্ত আরুকে দেখতে লাগলো। চাঁদের আলো জানালা দিয়ে রুমে এসেছে। সেই আলোয় আরুর মুখ স্পষ্ট। পরশু আরুর বার্থডে। আরাধ্য দিনটাকে ভীষণ স্পেশাল করে দিবে। সেজন্যই তো আশা সাজেক। আরাধ্য মুচকি হেসে আলতো করে আরুর গালে দুহাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসা হলো এক অদৃশ্য নেশা, যা সঙ্গীহীন থাকলে পৃথিবী শূন্য আর একসাথে থাকলে পৃথিবীও অপ্রতুল। আরাধ্যর পৃথিবী অপ্রতুল লাগতে শুরু করলো আরুকে নিজের করে পাওয়ার দিন থেকেই। সে ভীষণ ভালোবাসে অগোচরে এই মেয়েটাকে। না পেলে তো পাগলই হয়ে যেত। চলবে।